ওই গোসাই চরণের মামলাটা নাকি এখন থেকে তুমি করছো? হ্যাঁ, ওই মানে নায়েব মশাই আর গোসাই চরণের বিধবা পুত্রবধূ তো সেই রকমই বলল। আমি তো কিছুই বুঝলাম না। যতবার বললাম যে হরিশের সাথে এই বিষয়ে একটু বিস্তর আলোচনা করে নিই, তো কিছুতেই মানতে চায় না। এমন একটা ভাব দেখাচ্ছে যে হরিশকে যেন ওরা চিনতেই পারছে না। তার মানে তো মনে হচ্ছে বিষয়টা বেশ জটিল। দেখো, যে হরিশ কলকাতায় গিয়ে বড় উকিলের সঙ্গে পরামর্শ করে এলো, যার সমস্ত খরচ জোগালো মক্কেল, সেই হরিশ হঠাৎ করে বাদ হবে কেন? আরো অদ্ভুত হচ্ছে যে জমিদারের পুত্রবধূ আমায় এমন একটা কথা বলেছে, আমি তো তাই নাকি? কি বলেছে? বলে হরিশ উকিলের স্ত্রী নাকি পাগল। হ্যাঁ, কি হলো? এখানে পড়ে পড়ে মাথা ঘুরে মরলে হবে? ওদিকে যে দাদা সদরে রাত কাটাবে বলে ঠিক করেছে আজ থেকে। আমি যদি সতী মায়ের সতী মেয়ে হই, আমার স্বামী আমার কাছে ফিরে আসবে। তোমাদের মাঝখানে পড়ে না আমার হয়েছে হাজার চকমান। কি দাদা, এ তুমি কি করছো? কেউ যদি সারা বাড়িটাকে খাট ঠাকুর ঘর বানিয়ে ফেলে, তাহলে বিগ্রহ ছাড়া কারোর পক্ষে থাকা সম্ভব নয়। না, এটা তোমার নিজের ঘর, তুমি এখান থেকে কোথায় যাবে? এখানে থাকলে আমার ঘুম হবে না, তার চেয়ে সদর ঘরে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। দাদা, দাদা, অসুখের পর সুস্থ হয়ে যে আবার কাজকর্ম শুরু করেছো, এ কথা জেনে খুবই আনন্দিত হলাম। এদিকে আমিও কদিনের জ্বরে বেশ কাহিল হয়েছি। অবশ্য কতটা কাহিল হয়েছি তা দেখতে আসার জন্য এই চিঠি লিখছি না। যদিও এটা ঠিক যে এই বিদেশে তুমি ছাড়া আমার আপনার লোক কেউ নেই। এ চিঠি কিন্তু সে নালিশের জন্য নয়। সামনে শনিবার আমার ছেলের জন্মদিন। কোর্ট ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যেও, এই ভিক্ষা। ইতি অভাগা লাবণ্য প্রভা। আব্দুল, নমস্তে মাইজি। তুমি সকালবেলা দাদাবাবুকে নিয়ে বেরিয়েছিলে? জি মাইজি। কোথায় গিয়েছিলে? ওই দাদাবাবুকে নিয়ে একটু ময়দানে থেকে বেড়াতে গেছিলাম। মিথ্যা কথা বলো না আব্দুল। তুমি নিশ্চয়ই জানো আমি মা শীতলার আদেশ পেয়েছি। তুমি মনে করো না তুমি অন্য ধর্মের লোক বলে মা শীতলা তোমাকে ছেড়ে দেবেন। সত্যি কথা বলো আব্দুল। না মাইজি, ওই পল্টন বাজারের কাছে যে স্কুলে দিদিমণি আছে ওনার কাছে গিয়েছিলাম। তুমি আমাকে মিথ্যে বললে কেন? তোমাকে দাদাবাবু বারণ করেছিল বলতে? হ্যাঁ না না, দাদাবাবু আমাকে বারণ করেনি। আমি ভাবলাম আপনি কথাটা শুনলে দাদাবাবুকে খুব রাগ করবেন, ওই জন্যই আমি।
আব্দুল, তোমার খাওয়া হয়ে গেলে তুমি আবার সেখানে যাবে। ওই দিদিমণির কাছে? তুমি তাকে গিয়ে বলবে দাদাবাবু ওনাকে ডেকে পাঠিয়েছে। তারপর তুমি ওনাকে নিয়ে আসবে, নিয়ে এসে দাদাবাবুর কাজের ঘরে গিয়ে বসাবে। তোমার গাড়ির আওয়াজ পেলে আমি নেমে আসবো। আচ্ছা মাইজি। আব্দুল, আর একটা কথা, আমি যে ওনাকে আনতে বলেছি সেটা তুমি আর আমি ছাড়া আর কেউ যেন না জানে। আসুন মাঝি, এই সামনের কামরা। হ্যাঁ, এই কামরা, এই কামরা। কি ব্যাপার আব্দুল ভাই? দাদাবাবু বলেছেন উনাকে নিয়ে এসে এই চেম্বারে বসাতে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু দাদা তো এইমাত্র ভেতরে গেলেন স্নান খাওয়া সেরে আসার জন্য। ঠিক আছে, আমি চাপাকে বলছি খবর দিতে, আর আপনি বসুন দিদিমণি। শোনো আব্দুল ভাই, সত্যি করে বলো তো, কে নিয়ে আসতে বলেছে আমাকে এখানে? তোমার দাদাবাবু না অন্য কেউ? আমি বলেছি। নমস্কার। নমস্কার। আমি উকিলবাবুর স্ত্রী নির্মলা। আব্দুল, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আর লক্ষ্য রেখো যেন হঠাৎ করে এ ঘরে কেউ ঢুকে না পড়ে। আচ্ছা মাইজি। আমার সৌভাগ্য যে আপনার সঙ্গে দেখা হবে। হরিশদার মুখে শুনেছি আপনি নাকি ক্রমাগত বারব্রত আর উপবাস করে শরীরটাকে নষ্ট করে চলেছেন। ওসব ওনার বাড়ানো কথা, কিন্তু এসব আবার কবে বললেন উনি? কলকাতায় খেতে বসে তো শুধু সারাক্ষণ আপনারই কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ির খুব কাছেই আমার বাড়ি, ছাদ থেকে চেঁচিয়ে ডাকলেই শুনতে পাওয়া যায়। বেশ সুবিধে তো। শুধু তাতেই হতো না, ছেলেকে দিয়ে জোর করে পাঠিয়ে ধরে নিয়ে আসতে হতো। আবার আপনার কর্তার জাতের গোরামিও কিন্তু কম না। আমার পিসিমার হাতে পর্যন্ত না, সমস্ত কিছু আমাকে নিজেকে রেঁধে পরিবেশন করে দিতে হতো। কি ঠিক বলছি তো? আচ্ছা হরিশদা, এর মধ্যে তোমার কি লজিক আছে বলো তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আমার কাজ আছে। কি হলো? ধরা পড়ে গিয়ে চোরের মতো পালাচ্ছ যে? তুমি এতটা মিথ্যেবাদী, আমার সঙ্গে এভাবে এতদিন তুমি চালনা করে গেছো।
তাহলে কি হরিশদা তার স্ত্রীকে কিছুই বলেনি এতদিন? যে সত্য আমাদের দুজনের মধ্যে গভীর গোপন হয়ে বেঁচেছিল এতকাল, তাকে কি আমি নষ্ট করলাম? শেষ পর্যন্ত আমি নিমিত্তের ভাগী হলাম তাহলে। তুমি বলেছিলে না তোমার দাদা আদালতের কাছে কলকাতা গেছে? তুমি বলেছিলে লাবণ্য প্রভার সাথে তোমার দাদার কোনো সম্পর্ক নেই। যাও কি একবার জিজ্ঞেস করে এসো। তোমার দাদার সব কীর্তি ফাঁস হয়ে গেছে। কি বলছো কি তুমি? হরিশদা, না বুঝে কথাগুলো বলে ফেলেছি, ক্ষমা করো। জানি না আর কোনোদিনও দেখা হবে কিনা। আমার এখানকার স্কুলের ইন্সপেকশনের কাজ তো শেষ। বৌদি তোমাকে খুব ভালোবাসেন। ওকে কষ্ট দিও না। চলি। বৌদি তোমাকে খুব ভালোবাসেন। কি কষ্ট দিও না। দাদার যদি এমন কুমতি হয় তাহলে আর কি বলবো বৌদি? তোমার মতন এমন সতী বউকে ছেড়ে দাদা যদি অন্যদিকে মন দেয় তাহলে ঠাকুরই তাকে উচিত শিক্ষা দেবে। ঠাকুরের কাজ ঠাকুর করবে। আজ আমাকে আমার কাজ করতে দাও। তুমি তুমি কি করবে বৌদি? দাদার সঙ্গে ঝগড়া করবে নাকি ওই লাবণ্য প্রভাকে গিয়ে অভিশাপ দেবে? আমার ইষ্ট দেবতা আমাকে যা করতে বলবে আমি তাই করব। তুমি যাও ঘর থেকে। আমাকে একলা থাকতে দাও। যাও।
হরিশ ভাইয়াকে দেখে বেশ সুস্থ বলেই মনে হচ্ছে। দুধে জলে আর আরামে থাকতে থাকতে মনে হচ্ছে চেকনাই যেন বেড়ে গেছে। না, এত বড় একটা রোগের ধকল গেল দেখলে কিন্তু বোঝাই যায় না। তা কি করে বুঝবে? যার ঘরে এমন একজন শ্রীরত্ন আছে তার আবার কিসের দুঃখ, কিসের দৈন্য? কি হরিশ, তুমি তো একেবারে মৌনিব্রত অবলম্বন করলে, কিছু বাণী ছাড়ো। তোমরা বলে যাও, আমি শুনছি। দাদা, দাদা শিগগিরই চলুন, ওদিকে ভারী বিপদ হয়ে গেছে। কি আছে? বৌদি আত্মহত্যার চেষ্টা করেছিল, এখন বাঁচে কি মরে তার ঠিক নেই। পাওয়া গেছে? হ্যাঁ ডাক্তারবাবু, আব্দুল পালস ফার্মেসি থেকে করিয়ে এনেছে। এখনই এক দাগ ওষুধ কাপে করে খাইয়ে দিন। এক্ষুনি খাওয়ানো যাবে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি খাইয়ে দিন। জ্ঞান প্রায় ফিরে এসছে। বৌদি, বৌদি, কি হয়েছে? চিন্তা করার কিছু নেই, অনেকটা আফিম খেয়ে ফেলেছিল, 2-3 বার বমিও হয়েছে। ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। লাবণ্যপ্রভার কথা আমি ভুলে গিয়েছিলাম নির্মলা। ফেলে আসা সেই অতীতের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আমার। তুমি আবার নতুন করে আমার জীবনে ফিরিয়ে আনলে লাবণ্যপ্রভাকে। ব্রত উপবাস আর সন্দেহের নাগপাশে এমনভাবে বেঁধে ফেলেছিলে যে আমি ভীষণভাবে হাঁপিয়ে উঠেছিলাম। চেয়েছিলাম মুক্তি, আর সে কারণেই তোমার সঙ্গে দ্বিচারিতা করতে বাধ্য হয়েছিলাম অবশেষে। তুমি সতী হয়েছ নির্মলা, কিন্তু স্ত্রী হতে পারোনি। কি তুমি আমার পা ছুলে কেন? আমার যে পাপ হবে। হোক পাপ, অনেক হয়েছে। তোমায় সতী হয়ে থাকতে হবে।